জুলেখা পরি যখন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল এবং আমি তার কোমরে হাত দিয়ে আমার বুকের সঙ্গে চেপে ধরলাম, তখন সে আমার দিকে তাকিয়ে আছে। জুলেখা একটা পরি, এটা আমি আজকেই জানতে পারলাম। সত্যি আমার যেন আনন্দের সীমা রইল না। আর সে আমাকে ভালোবাসে, আমার মামাতো বোন একটা পরি, এটা যখন আমি জানতে পারলাম তখন আমার চোখ যেন কপালে উঠে যাচ্ছিল। কারণ ও একটা পরি, সেটা কিভাবে সম্ভব? আসলে কি তাই আমার মামা একটা পরীকে বিয়ে করেছে এবং ওদের মিলনের ফলে একটা পরী সন্তান জন্মগ্রহণ করেছে এবং আমার মামাতো ভাই এবং বোন দুজনেই তাহলে পরী। তাহলে ওরা এই জন্যই সেদিনকে ওইরকম ভাবে গায়েব হয়ে যাচ্ছিল এবং আমি এক জায়গা থেকে অন্য জায়গায় দেখতে পাচ্ছিলাম। সেকেন্ডের মধ্যে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছিল। আমি বললাম, জুলেখা তুমি সত্যি একটা পরী। আমি তোমার দেখি গালে হাত দিয়ে আমি তাকে আস্তে আস্তে করে আলতো করে চুমু খাওয়ার জন্য তার দিকে এগিয়ে গেলাম। সে তখন বলল, দুষ্টু, একদমই না, আমি তোমাকে আমার কাছেই আসতে দিব না, যাও এখান থেকে। ওই মুহূর্তে দরজায় টোকা পড়ল এবং দরজাটা খুলে গেল। আমি দেখলাম আমার আব্বা ঘর খুলে বলছে, কিরে তুই এত রাত্রেবেলা দরজা খুলে কি করছিস? আর এই ঘরের ভিতরে এরকম সুঘ্রাণ পারফিউম ছড়িয়েছিস কিসের জন্য? জুলেখা তখনও আমাকে ধরিয়ে পাশে দাঁড়িয়ে আছে। জুলেখাকে আমার আব্বা দেখতে পাচ্ছে না, কারণ ওকে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, ওর সেই পরিরূপটা, যেটা আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। আমি তখন বললাম, না আব্বা, উঠেছি এমনি ফজরের নামাজ পড়ার জন্য। আব্বা তখন বলল, আজান দেওয়ার এখনো আধা ঘন্টা বাকি, এত তাড়াতাড়ি উঠে কি করছিস? আচ্ছা ঠিক আছে, যা অজু করে আয়, মসজিদে যাব। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে আব্বা, আসছি। আব্বা চলে যাওয়ার পর আমি দরজাটা খানিকটা আওয়াজে দিলাম, কারণ এখন দরজা লাগানো যাবে না। অন্য সময় যাই তাই দরজা লাগিয়ে যা ইচ্ছা করি, কিন্তু এখন লাগানো যাবে না, লাগালেই আব্বা দিবে বকা। আমি দূরে এসেই জুলেখাকে আবার তার কোমরে হাত দিয়ে আমার শরীরের সঙ্গে কাছাকাছি টেনে নিয়ে আসলাম। তাকে চুমু খেতে যাব, ওই মুহূর্তে সে বলল, একদমই না। তারপর আমার হাত গলিয়ে সে হাওয়া হয়ে বেরিয়ে গেল। আমি বললাম, দুষ্টুমি করো না কিন্তু, কোথায় তুমি? তারপর দেখলাম ও আমার খাটের এক কিনারায় বসে আছে। ওর পরনে সুন্দর গোলাপি রঙের একটা গাউন জাতীয় জামা, বুকে ওড়না নেই, বুকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ওর কাছাকাছি যেতে চাইলাম, কিন্তু ও যখনই ওর কাছাকাছি যায় তখন ও আমাকে সরিয়ে দিয়ে উড়ন্ত অবস্থায় গায়েব হয়ে কোথায় যেন চলে যায়। ও তখন বললো, একদম দুষ্টুমি করবে না কিন্তু, তাহলে কিন্তু। আমি বললাম, তাহলে কিন্তু কি? আমি তোমাকে ভালোবাসি না, আর তুমিও তোমাকে ভালোবাসো। ও বলল, কিন্তু সব চলবে না কিন্তু, আমি কিন্তু তোমার কাছে আসবো না। তাই বলে ও দৌড়াতে লাগলো। আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছিলাম। এক পর্যায়ে খপ করে ওকে ধরতে গেলাম, সঙ্গে সঙ্গেই ও বিছানার ওপর পড়ে গেল এবং আমি ওর ওপরে। আমি তখন বুক ধরফর করতে লাগলো। আমি দেখলাম ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং বুক ধরফর করছে। তারপর আমি যখনই ওর গলায় একটা চুমু খেতে যাব, সবেমাত্র একটা চুমু বসিয়েছি, ওই মুহূর্তে আব্বা তখন এসে বলল, কিরে এখন পর্যন্ত রেডি হস নাই, চল আজান দিয়ে দিবে একটু পর। ঠিক সেই মুহূর্তে মসজিদের মাইকে আজানের শব্দ ভেসে আসলো এবং আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম জুলেখা সেখানে নেই, সে চলে গিয়েছে। আমি বললাম, এইভাবে চলে যেতে পারলো? আমি বললাম, আব্বা আসছি। আব্বা আমাকে ওই পজিশনে দেখে সত্যি খানিকটা ভরকে গিয়েছিল। এই পজিশনে ওরকম খাটের উপর কি করছি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ওখান থেকে উঠে ওযু করার জন্য ওয়াশরুমে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি মামাতো বোনের সঙ্গে প্রেমের দ্বিতীয় পর্বে। পরি যখন মামাতো বোন, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই গল্পের পরবর্তী অংশে চলে যাব, তার আগে বলে রাখি, আপনি যদি এই গল্পের পূর্ববর্তী এপিসোডটি না শুনে থাকেন তাহলে হয়তো কোনো কিছুই বুঝতে পারবেন না। সেহেতু এই গল্পের পূর্ববর্তী এপিসোড দ্য মেগাবক্স স্টোরি চ্যানেলে গিয়ে দেখে আসুন। তাহলে চলুন পরবর্তী গল্পে চলে যাওয়া যাক। সকাল সকাল বাসে ঝুলে এখন ভার্সিটিতে যেতে হবে। বেশ কিছুদিন ভার্সিটিতে যাওয়া হয় না, এই জন্য আমি আমাদের যে ভার্সিটির বাস আছে সেই বাসে উঠে চলে গেলাম। বাসে উঠে আমি যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে বাসের কিনারায় আমি দেখতে পাই জুলেখা উড়ন্ত অবস্থায় আমার সঙ্গে আসছে। আমি তখন বললাম, জুলেখা তুমি এখানে, ভেতরে আসো। ও বলল, না ভেতরে যাওয়া লাগবে না, আমি এখান থেকে এরকম ভাবে যেতে পারবো। আমি তখন ওকে হাত ধরে ভেতরের দিকে টান দিলাম। ওই জানলা ভেদ করেই, ওর তো আর আসতে জানলা কিংবা দরজা লাগে না, ভেদ করে সঙ্গে সঙ্গে আমার এই পাশে এসে পড়লো। আমি খানিকটা কাত হয়ে পড়লাম।
সিটটাও নড়ে উঠল। আমি ওকে আমার পাশে বসালাম, বসিয়ে ওর হাত ধরে বললাম, বেশ ভালো করেছো, আসলে তোমাকে ছাড়া একদমই ভালো লাগছিল না, চলো। ও বলল, কোথায়? আমি বললাম যে চলো, আজকে ঘুরতে যাব। ও বলল, একদমই ফাঁকি দিবে না কিন্তু। তুমি ভার্সিটিতে যাচ্ছ না? ভার্সিটিতে যাও, আজকে আমি তোমার সঙ্গে ক্লাস করব, দেখবো তুমি কয়টা মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করো। যদি দেখি যে মেয়েরা তোমার সঙ্গে এসে ঢলাঢলি করছে এবং তুমি মেয়েদের সঙ্গে ঢলাঢলি করছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি বললাম, আরে না, এরকম কোনো কিছু আমি করি না। ওর হাত একদম রক্ত জমার মতো। আমি যখন ধরলাম, যেখানে যেখানে ধরেছি একদম রক্ত জমাট বেঁধে গিয়েছে, এত নরম আর শীতল হাত। আমি তখন ওর কাঁধে মাথা রাখলাম। ঠিক সেই মুহূর্তে ওইখানে আমার এক বান্ধবী এসে বলল, এই কি রে, তুই এখানে একা একা বসে কি করছিস, আর এরকম মাথা কাত করে রেখেছিস কিসের জন্য? আমি তখন বললাম, না কিছু না। ও বললো, দেখি দেখি সরে বয়, আমি এখানে বসবো, সিট আর কোথাও ফাঁকা নেই। আমি বললাম, না, এই সিটে বসা যাবে না। ও তখন বললো, কেন বসা যাবে না, কিসের জন্য? অবশ্যই বসা যাবে। আর তুই কি আজকের অ্যাসাইনমেন্টগুলো করে এনেছিস? আমি বললাম, দেখ, তুই এখান থেকে যা, এখন আমাকে বিরক্ত করিস না। ও এক প্রকার আমাকে জোর জবরদস্তি করে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি পাশের সিটে শুরু করে চলে গেলাম। আর ঘটলো এক লজ্জাজনক ঘটনা। সেটা হচ্ছে, পাশের সিটে তো জুলেখা বসেছিল। ও তো একটা পরী, ওকে তো আর আমার এই বান্ধবী দেখতে পাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে ওই পাশে গিয়ে ওই পাশে বসলাম, আর জুলেখা আমার কোলের উপর উঠে বসলো। বলল, ভালো হয়েছে, আমাকে এই পাশে বসতে দেবে না, এখন আমি তোমার কোলের উপর বসবো। জুলেখার নরম শরীর এবং তার সেই স্নিগ্ধ কোমরে আমি হাত রেখে সেদিক দিয়ে যাচ্ছি। আমার বুকের ভিতরে তখন বাড়ি মারতে শুরু করলো। আমার বান্ধবী তখন বলল, কি রে, কথা বলছিস না কিসের জন্য? এরকম থম্বি থম্বি করে এরকম বলদের মধ্যে বসে আছিস কিসের জন্য? আমি বললাম, না কিছু না, তুই চল, কোনো কথা বলিস না আমার সঙ্গে, আর অ্যাসাইনমেন্ট আমি করেছি, তো লাগবে, আমি ক্লাসে গিয়ে দিচ্ছি। ও বলল, আচ্ছা ঠিক আছে। তারপর বাস চলতে শুরু করলো। বেশ খানিক্ষণ পর বাস ভার্সিটির সামনে থামলো। থামার পর আমরা দুজনেই নেমে গেলাম। গল্প করতে করতে যাচ্ছিলাম, আর পাশ দিয়ে জুলেখা আমার দিকে একদম অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছিল। বলল, এই বুঝি তোমার ভার্সিটিতে আসা? মেয়েদের সঙ্গে কথা বলো, আবার তাদের সঙ্গে মিশো, কত ঢলাঢলি, আমি থাকবোই না? তাই বলে আমি বললাম, আরে থাকো না, কোথায় যাচ্ছ? আমার বান্ধবী তখন বলে উঠলো, থাকবো মানে? আর তুমি তুমি করে বলছিস কিসের জন্য? তোর কি হয়েছে, মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? সেই সময় থেকে কেমন অদ্ভুতভাবে কথা বলছিস আর কেমন আচরণ করছিস। আমি বললাম, না কিছু না। আমি জুলেখার হাত ধরে ওর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলাম। জুলেখা ততক্ষণে আমার হাত গলিয়ে বেরিয়ে গেছে, ও নির্ঘাত রাগ করেছে। আমি ক্লাসরুমে ঢুকলাম। ক্লাস শুরু হয়েছে। ওই মুহূর্তে স্যারের পাশে এসে দেখলাম সে দাঁড়িয়েছে। জুলেখা দাঁড়িয়ে আমাদেরকে ইশারা করে বলছে। আমি তখন বললাম, তুমি এখানে কি করছো? সকলে তখন আমাদেরকে তাকিয়ে হেসে উঠল, কারণ আমি তো যাকে বলছি তাকে তো অন্য কেউ দেখতে পাচ্ছে না। আমি চুপ হয়ে গেলাম। তারপর স্যার আমাকে বলল যে এখানে চিল্লাপাল্লা চলবে না। তারপর জুলেখা এসে আমার পাশের সিটে বসলো। বসে আমাকে বলল, তোমার খবর আছে, তুমি যদি খালি আমাকে আর বলেছ যে মেয়েদের সঙ্গে কথা বলো না, আমি সত্যি তোমাকে কিন্তু খুব মার দিব, কখনো কথা বলবো না। আমি তো আমার ক্লাসমেট, আমি তাদের সঙ্গে প্রেম করছি না। তখন জুলেখা বলল, আচ্ছা ঠিক আছে, ক্লাসের বাইরে কিন্তু অন্য কোনো কথা কখনোই বলবে না। আমি বললাম, আচ্ছা। তারপর ওর সঙ্গে আমি বসে আছি, কথা বলছি। ওই মুহূর্তে স্যার আমাকে বলল, এই যে মিস্টার, একা একা বেড় করছেন কিসের জন্য? ক্লাসে যদি করতে মন না চায় তাহলে বিরক্ত হয়ে বের হয়ে যান এখান থেকে, অন্যদের ডিস্টার্ব করছেন কিসের জন্য? স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিল। ওকে নিয়ে গেলাম ক্যান্টিনে। জুলেখা আমাকে বলল যে ভালোই হয়েছে, ওই বোরিং ওয়ার্কবুক শুনতে আমার ভালো লাগছিল না। আসলে আমার ভালোই হয়েছে, আমি ভার্সিটিতে পড়ি না, মাদ্রাসায় পড়ি। এখানকার ছেলে মেয়ে লোকজন সব এরকমভাবে মিশে। আমাদের মাদ্রাসাতে শুধু মেয়ে আর মেয়ে, ছেলেদের কোনো কারবার নেই। এই জন্যই বুঝি এর আগে আমি কোনো ছেলেকে এরকমভাবে স্পর্শ করিনি। এই জন্য ও আমাকে সেই সময় থেকে আমার হাত স্পর্শ করছিল, আমার শরীর স্পর্শ করছিল, সমস্ত কিছু আমার দেখছিল। আমি তখন ওকে বললাম, কি দেখছো? ও বললো, তোর হাত এত সুন্দর। আমি বললাম, হাত সুন্দরের কি আছে, মানুষের হাত তো এরকমই হয়। ও বললো, আমি এর আগে কখনো কোনো পুরুষের হাত স্পর্শ করিনি, তাই আমার কাছে এত ভালো লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। আমি ক্যান্টিনে খাবার অর্ডার করে বসবই, ঠিক সেই মুহূর্তে ও আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো এবং আমাকে সত্যি জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল। বললো, তোমার ওই ঠোঁট দুইখানা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। কালকে রাত থেকে অনেকখানি লোভ সামলিয়েছি। আমি সত্যি তোমার ঠোঁটে চুমু খেয়ে তোমার আদর নিতে চাইছিলাম, এই জন্য। আমি বললাম, তাই বলে এইখানে? আজকে রাতে তুমি আসবে না বাসায়?
তখন না হয় ও বলল, এই দুষ্টু, একদমই না, তোমার ওখানে গেলে অন্য কোনো কিছু হয়ে যাবে। অন্য কোনো কিছু আমি করতে চাচ্ছি না, এখানেই ঠিকঠাক আছি, কারণ এখানে থাকলে তুমি লিমিটের মধ্যে থাকবা। তারপর আমি নিজে খেলাম এবং ওকে খাইয়ে দিলাম। সকল বন্ধুবান্ধব আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি বললাম যে, আসলে তোরা এরকমভাবে তাকাচ্ছিস কিসের জন্য? ওরা তখন বললো, তোর আচার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে, একা একা বিড়বিড় করছিস, আবার হাওয়ায় চুমু খাচ্ছিস, আবার কি করছিস না করছিস কিছুই তো বুঝতে পারছি না। তখন আমি বুঝতে পারলাম জুলেখা পরীকে আসলে কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র আমি একাই দেখতে পাচ্ছি বলে ওদের মধ্যেই সমস্যাটা হচ্ছে। তার মানে ওদের সঙ্গে এখন এখানে আর বসা যাবে না। আমি সঙ্গে সঙ্গে জুলেখাকে নিয়ে বাইরে বের হয়ে আসলাম। সারাদিন দক্ষযজ্ঞ করে এসে সন্ধ্যার সময় এসে বিছানায় শুতেই কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। বিছানায় আমি তখন সেরকম অবস্থায় শুয়ে আছি। বেশ খানিক্ষণ পর আমি টের পেলাম কেউ একজন সাপের মতো পেঁচিয়ে আমার শরীরের উপর উঠে আসার চেষ্টা করছে। তারপর অনেকক্ষণ পর আমার যখন চোখ খুলল, তখন আমি দেখতে পেলাম একটা কালো ধোঁয়া আমার শরীরের উপর উঠে বসে আছে বা আমার বুকের উপর উঠে শুয়ে আছে। আমি তখনই চমকে গেলাম এবং সেই মুহূর্তে সেই কালো ধোঁয়াটা থেকে একটা মানুষে পরিণত হয়ে গেল এবং আমার বুকের ওপরে জুলেখা শুয়ে আছে। ও তখন আমাকে বলল, কি হলো, ভয় পেলে কেন? আমি তখন বললাম যে একটা কালো ধোঁয়া আমি দেখেছি। ও তখন বলল, হ্যাঁ, আমরা জিনেরা যখন অদৃশ্য হয়ে চলাফেরা করি তখন আমরা কালো ধোঁয়া হয়ে বিভিন্ন জায়গায় উড়ে বেড়াই। ওই অবস্থায় তোমার কাছে আমি এসেছিলাম। এখানে এসে তোমার বুকের উপর উঠতে উঠতেই তুমি জেগে গিয়েছো। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না। তারপর ও আমার ঠোঁটের সঙ্গে ওর ঠোঁট রেখে আলতো করে একটা চুমু খেলো। আমি বললাম যে, তুমি কখন আসলে? ও বললো, এই তো মাত্র এসেছি, তোমাকে ছাড়া কিছু ভালো লাগছিল না, তোমার বুকের উপর মাথা রেখে শুতে ইচ্ছে করছিল। তাই বলে ওর শরীর এবং বুক আমার বুকের সঙ্গে লাগিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইল। ওর পুরো শরীর অত্যাধিক রকমের নরম এবং যেখানেই হাত দিই সেখানে যেন রক্ত একদম জমাট বেঁধে যায়। ও যখন বলল যে, তোমার বুক এত জোরে ধরফর করছে কেন? আমি বললাম, তুমি এসেছো যে, তাই। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তো, এই জন্য। তুমি যখন আশেপাশে থাকো তখন আমার বুক একদম বিদ্যুৎ গতিতে ধরফর করে। ও তখন বললো, তাই বুঝি? আচ্ছা ওঠো, আমি আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম, কোথায় নিয়ে যাবা? ও বললো, চলোই না, কোথায় নিয়ে যাই তুমি দেখবে। সেখানে গেলে তুমি খুব খুশি হবে। আমাদের জিনের বাড়ি, মানে আমরা তো আর সবসময় এইখানে থাকি না। খুলনার যে বাড়িতে তুমি গিয়েছিলে ওই বাড়িতে তো আমরা সবসময় থাকি না, আমরা মাঝে মধ্যে বেড়াতে যাই না। আমাদের ওইখানেও বাড়ি আছে, আমার আম্মার বাড়ি, মানে আমার নানু বাড়ির পিছনে আমার আম্মার জন্য আমার মামারা বাড়ি তৈরি করেছে। আমরা মাঝে মধ্যে বেড়াতে যাই। আর তাছাড়া আমাদের জিনেদের কিছু নিয়ম আছে। মেয়ে জিন যারা কিনা মূলত হচ্ছে মেয়েদের মতো শ্বশুর বাড়িতে চলে যায়, তাদের ফিরে আসার জন্য বাবার বাড়িতে একটা কক্ষ বা একটা ঘর রাখা হয়। আমার নানুরা অনেক বড় লোক এবং খুবই প্রভাবশালী জিন। আমার আম্মার জন্য পুরো একটা বাড়ি তিনারা করে রেখেছেন এবং আমরা সেখানে মাঝে মধ্যে বেড়াতে যাই। চলো, আজকে তোমাকে আমি সেখানে নিয়ে যাব। আমি বললাম, কি বলছো? জিনেদের রাজ্যে? সেখানে নিয়ে গেলে যদি বড় বড় দামড়া দামড়া জিন দেখতে পাই আর ওরা যদি আমার ক্ষতি করে? ও তখন বললো, কিচ্ছু করবে না, চলো তো। তুমি এত কথা বলো কিসের জন্য? আর তুমি কিন্তু আমার সম্পর্কে দুইটা, একটা হচ্ছে আমার উডবি হাজব্যান্ড, আমার প্রেমিক, আরেকটা হচ্ছে তুমি কিন্তু আমার মামাতো ভাই। ভাইয়া চলেন না ভাইয়া। আমি তখন বললাম, এই একদম দুষ্টু করবে না ভাইয়া, মানে? ও তখন বললো, আমি তো তোমাকে ভাইয়া বলেই ডাকবো, চলো না ভাইয়া। তারপর আমি ওকে ধরতে গেলাম, ও তখন ওখানে উঠে হাসতে হাসতে ওদিকে চলে গেল। আমি তখন বললাম যে, ভালো হচ্ছে না কিন্তু। ও তখন বললো, ভাইয়া যাবেন না আমার সঙ্গে? তারপর আমি ওকে দৌড়ে ধরতে গেলাম। ও বারবার আমাকে ভাইয়া বলে একদম মানে জ্বালাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ওকে গিয়ে জড়িয়ে ধরতে গিয়ে ওর বুকের উপর হাত পড়ে গেল। আমি নিজেই খানিকটা লজ্জা পেয়ে গেলাম, ও তো লজ্জা পেয়েছেই। ও তখন লজ্জায় লাল হয়ে কোনায় বসে পড়ল। আমি তখন বললাম, সরি, আসলে আমি ইচ্ছা করে এটা করিনি। আমি ওকে হাত বাড়িয়ে ধরতে গেলাম, তখন ও আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার বুকে হাত দিয়েছ? আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তাই বলে ও ওইখান থেকে উড়ন্ত অবস্থায় চলে গেল এবং আমি ওকে রুমের ভিতর কোথাও দেখতে পেলাম না। সত্যিই বুঝি ও খানিকটা লজ্জা পেয়েছে এবং এম্বারাস ফিল করেছে। আচমকা এরকম মুখের উপর হাত পড়ে যাবে আমি সত্যিই বুঝতে পারিনি। বেশ খানিকক্ষণ পর আমি সেখানে মন খারাপ করে বসে আছি। হঠাৎ করেই আমি দেখতে পেলাম একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া ঘরের ভিতরে এসে
আমাকে জড়িয়ে ধরে বলল কি যে, এই বোকা, তুমি রাগ করেছো কিসের জন্য? আমি কি সত্যি সত্যি কোনো কিছু মনে করেছি নাকি? এই শরীর, এই বুক, এই সমস্ত কিছু তোমার। তুমি যেখানে সেখানে হাত দিতে পারো, তো কি হয়েছে? আমি তো তোমার সঙ্গে মজা করেছি। ও তখন বললো, এরকম জাতীয় মজা আমার সঙ্গে করবে না, যেন আমি কতখানি কষ্ট পেয়েছি। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার মুখে হাত দিয়ে ওর ঠোঁট আমার ঠোঁটে রেখে আমাকে চুমু খেতে লাগলো। আমি তো কোনোভাবেই রাগ ভাঙাবো না। তারপর দুষ্টু মেয়েটা যেটা করলো, আমার 2 হাত নিয়ে ওর সেই নরম বুকের উপর হাত রেখে বলল কি যে, এই নাও, এই 2টো বুকই তোমার। তুমি এত কষ্ট পাচ্ছ কিসের জন্য? তোমার ইচ্ছে হলে তুমি ধরো, আর না হলে যা মনে যায় করো। আমি তখন খুশি হয়ে গেলাম। ও তখন বলল, ইস রে, কি দুষ্টু ভাইয়া আমার, সর এখান থেকে। খাচ্চর, একদম খাচ্চর মামাতো ভাই, তুই এরকম কেন? আমাকে তুই করে বলতে শুরু করলো। আমি তখন বললাম যে, যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই, তুমি শুধু আমার সঙ্গে ফাজলামি করো। ও তখন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বেশ খানিকক্ষণ শুয়ে রইল। ও বলল, আমি তোমার সঙ্গে মজা করি, তুমি বুঝতে পারো না? ও আমাকে জড়িয়ে ধরে ওরকমভাবে শুয়ে রইল অনেকক্ষণ। খানিকক্ষণ বাদে আমার ছোট বোন আমাকে ডাকতে আসলো। ডাকতে এসে বলল যে, কি রে, তুই এখন পর্যন্ত শুয়ে আছিস? তুই খাবার খাবি না? সে কখন এসেছিস ভার্সিটি থেকে? আমি বললাম, হ্যাঁ খাবো, তুই যা। ও তখন আমার বুকের উপর শুয়েছিল। ও তখন বললো, কি, এটা কি আমার ননদিনী নাকি? ননদিনী কেমন আছো? একটা কণ্ঠ ওর কানে ভেসে গেল। ও তখন বললো, কে কথা বলো ভাইয়া? আমাকে ননদ বলে ডাক দিল। আমি তখন বললাম, তোর মাথায় নেবা হয়েছে, ভাগ এখান থেকে। ও তখন চলে গেল। আমি তখন বললাম, জুলেখা, তুমি এটা কি করছো? ও তোমার মামা তো বোন, আর এখন তুমি কোনো ননদিনী ডাকা শুরু করেছো। কই, তুমি যাবা না জিনেদের ওইখানে, যেখানে তুমি নিয়ে যেতে চেয়েছিলে? ও বলে কি যে, যাবো, তবে আজকে তোমাকে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, খুব ক্ষুধা লেগেছে, চলো না গিয়ে খাই। তারপর ও আমাকে টেনে তুললো। তোলার পর আমরা চলে গেলাম ডাইনিং টেবিলে খেতে বসার জন্য। আমি ওকে আমার পাশের টেবিলে বসিয়েছি। টেবিল হচ্ছে মোট 6টা, তবে অন্যান্য সকলে সব জায়গায় বসেছে। মাঝখানে আব্বা এসে ওর কোলের উপর বসতে যাচ্ছে। আমি তখন বললাম, আব্বা কি করছো? এখানে বসতে হবে কিসের জন্য? ওই পাশে যাও, দেখছো না একজন বসে আছে? হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল। আব্বা তখন বললো, কই, কোথায় কেউ বসে আছে? আমি তখন বললাম যে, আব্বার সঙ্গে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমি ওর হাত ধরে ঘুরিয়ে এই পাশের টেবিলে এনে আমার কোলের উপর বসালাম। বসিয়ে আমি ওকে খাইয়ে দিতে লাগলাম, কিন্তু ওকে তার কেউ দেখতে পাচ্ছে না। আমি সত্যিই বেশ খানিকটা লজ্জা পেলাম, কারণ সকলের সামনে এরকম বসেও খাচ্ছে, কেউ ওকে দেখতে পাচ্ছে না। ওরা আমাকে দেখে কি ভাবছে কে জানে। ও তখন আমাকে বললো, আমাকে খাইয়ে দাও। আমি নিজেও খেলাম, আবার ওকেও খাইয়ে দিলাম। ও তখন বললো, খুব মজা হয়েছে, আমার শাশুড়ি আমা খুব ভালো রান্না করে, এত সুন্দর রান্না, সত্যি আমি মনোমুগ্ধকর হয়ে গিয়েছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন চলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম রুমের মধ্যে ওকে নিয়ে। ও এসে কোনো কথা নেই আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে এবং বলল যে, তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। আমি বললাম, তুমি যে প্রত্যেকদিন এখানে চলে আসো এরকম ভাবে, মামা দেখতে পায় না তোমাকে? তখন ও বলল, আব্বু আম্মু তো বাসায় নেই, আব্বু মাদ্রাসার কাজে কোথাও যেন গিয়েছে, 3-4 দিন পরে আসবে। আর আম্মু, সে বাড়িতে থাকে, মাঝে মধ্যে নানু বাড়ি যাই, এখন বোধহয় নানু বাড়িতেই আছে। আমি এখন বড় হয়েছি না, আমি উড়ন্ত অবস্থায় নানু বাড়িতে তো যেতে পারি, তাই না? সেহেতু আম্মু আমাকে কিছু বলে না। আমি এখানে চলে এসেছি তোমার কাছে সেই জন্য দেখা করতে। ও তখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। আমি ওকে জড়িয়ে ধরে ওরকমভাবে শুয়ে রইলাম। প্রত্যেকটা রাত আমার খুব আনন্দের সহিত কাটতে শুরু করলো ওকে এরকমভাবে জড়িয়ে ধরে। আমি যেন এক অন্যরকম সুখের সাগরে ভাসছিলাম। সেই রাত খুব আনন্দের সহিতই কাটল। আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠলাম। তারপর দেখলাম আমার বুকের ওপরে জুলেখা নেই, সম্ভবত কোথাও একটা গিয়েছে। তবে ঘুম থেকে উঠে আমি আমার বিছানা যখন দেখলাম, আমি যেন সেটা চিনতে পারছিলাম না। বিছানাটার সমস্ত কিছু পরিবর্তন এবং খুবই নরম গদিওয়ালা বিছানা। বিছানাটা যেন একদম রাজকীয় ভাবে সাজানো। রুমটা অনেক বড় এবং পর্দা অনেক বড় বড়, চারিদিকে এত বড় বড় জানালা এবং বাহিরে এক ধরনের শব্দ আমার কানে ভেসে আসলো। এত বড় জানালা এবং বাহিরে এত বড় পাখি উড়তে এর আগে আমি কখনোই দেখিনি। জায়গাটা বেশ অদ্ভুত। আমি ঘুম থেকে উঠে এদিকে ওদিকে তাকাচ্ছি, কিন্তু কোথাও আমি জুলেখার দেখা পাচ্ছি না। সে আমাকে দেখে কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। উঠে এদিক ওদিকে ভালো মতো তাকালাম, কিন্তু কোথাও জুলেখাকে পেলাম না। তারপর যখন দরজা খুলে বাইরে আসলাম, এসে আমি সত্যিই চমকে গেলাম। আমি দেখলাম এ যেন এক স্বপ্নপুরী। চারিদিকে মানুষ ডানা মেলে আকাশে উঠছে, আর দূর দূরান্তে
বেশ বড় বড় ইমারত দেখা যাচ্ছে, বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। এরকম সুন্দর এবং সজ্জিত নগরী এর আগে আমি কখনোই দেখিনি। আমি যে প্রাসাদের থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম, আসার পর দেখলাম জুলেখা সেখানে নীল রঙের একটা সুন্দর জামা পরে দাঁড়িয়ে আছে। সে আমাকে তখন বলল, কি তোমার ঘুম ভেঙেছে, আসো। আমি তখন ওর সঙ্গে নিচে ওইখানে গেলাম। বেশ কিছু জিন আমার দিকে তাকিয়ে আছে। জিনগুলোর পিঠে বাদলের মতো ডানা এবং তাদের চোখগুলো বেশ অদ্ভুত। শারীরিক গঠনও স্বাভাবিক মানুষের মতো নয়। ও তখন আমার হাত ধরলো, হাত ধরে আমাকে নিয়ে গেল নিচের দিকে। আরও নিচেও কক্ষ আছে, যেটা কিনা মাটির তলে। সেখানে যাওয়ার পর আমাকে বলল যে আসো, খেতে হবে, আমরা সকলে খাওয়া দাওয়া নিচেই করি। আমি ততক্ষণ ফ্রেশ হইনি। ও বলল কি যে ফ্রেশ না হয়ে চলে এসেছ, কি বোকা যে তুমি। তারপর ফ্রেশ হয়ে এসে একই সঙ্গে খেতে বসলাম। ডাইনিং টেবিলটা বিশাল বড় এবং সেখানে আগুন জ্বালানো। আগুনের মশাল এত তীব্র আলো দিচ্ছিল যে চারিদিকে আলোটা ছড়িয়ে গিয়েছে এবং এই ঘর এবং চারিদিকে এমন শীতল এবং ঠান্ডা পরিবেশ, আমি সত্যি চমকে যাচ্ছিলাম। আমি তখন বললাম, এ তুমি কোথায় নিয়ে এসেছো? ও বলল, এটা আমার নানু বাড়ি। আমি তোমাকে বললাম না এখানে আমি থাকি, এটাই হচ্ছে আমাদের সেই বাড়ি। ওই যে দূরে বড় ইমারত দেখতে পাচ্ছিলে না, ওই ইমারতটাই হচ্ছে আমার নানু বাড়ি। ওইখানে যাব, তবে এখান থেকে নাস্তা করে নি, তারপর একসঙ্গে যাব, ঠিক আছে? ও এবং আমি সেখানে বসে খেতে লাগলাম। কিছু জিন এবং সেখানে থাকা দাসী আমাদেরকে খেতে দিল। আমি তখন বললাম, আচ্ছা জুলেখা, তুমি হঠাৎ করে আমাকে এরকমভাবে ঘুমের মধ্যে এখানে নিয়ে চলে আসলে? ও বলল, হ্যাঁ, এখানে এনেছি। আসলে গত রাতে তোমাকে ওরকমভাবে নিয়ে আসলে তুমি আশপাশের পরিবেশ দেখে ভয় পেতে। যেদিক দিয়ে আমরা আসি, উড়ন্ত অবস্থায় আসি তো, যার কারণে তোমাকে আমি ওরকম অবস্থাতেই নিয়ে চলে এসেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওকে খাইয়ে দিলাম এবং এখানে ডাইনিং টেবিলে এত বড় বড় আস্ত খাসি, মুরগি, রোস্ট, রেজালা এবং নানান জাতীয় খাবার সাজানো রয়েছে। আমি বললাম যে তোমাদের এখানে এত কিছু খাবার রান্না করা হয়? ও বললো, হ্যাঁ, আমরা অনেক বড়লোক না, আমার নানীরা অনেক বড় এবং সম্ভ্রমশালী ছিলেন, তারা আমাদের জন্য এটা নির্মাণ করেছে। আম্মা নানি বাড়িতেই আছে। আমি তোমাকে বলেছিলাম না যে আম্মা নিশ্চয়ই এখানে নেই, আব্বু বাড়িতে না থাকলে উনি ওখানে থাকেনি না। আর আম্মা আমাকে খোঁজ করে না, কারণ জানে যে আমি এই বাড়িতে এসে উপস্থিত হয়েছি। সকাল সকাল আম্মা আমাকে না দেখলে একদম মেরে ফেলতো, এই জন্যই এখানে এসেছি। তবে ওই বাড়িতে গেলে আম্মা তোমাকে দেখে যে কি ভাববে সেটাই আমি ভাবছি। আমি বললাম, না, তাহলে ওদিকে যাব না। খাওয়া দাওয়া শেষ করে ও আমাকে সঙ্গে করে উপরে উঠে আসলো। আবার বাড়ির সামনে নামলাম। চারিদিকে ফুল দিয়ে সাজানো এক সুসজ্জিত বাগানের মতো জায়গা, বড় বড় গাছ এবং সেই গাছে ফল ঝুলে আছে। ফলগুলো কি ফল আমি জানি না। একটা গাছে খুব বড় বড় বিশাল আকৃতির জাম্বুরা সাইজের ফল দেখতে পেলাম। ও বললো, এটা খুবই রসালো ফল, এর ভিতরে এক ধরনের সুপ্রিয় পানি থাকে। কি যে মিষ্টি সেই পানি, দাঁড়াও তোমাকে পেড়ে খাওয়াচ্ছি। তাই বলতেই ও হাত বড় করে সেই গাছ থেকে একটা ওই জাতীয় জিনিস পারলো। পারার পর সেটা মাঝখান দিয়ে ফাটিয়ে দেখলো তার ভিতরে একদম সবুজ রঙের এক ধরনের খুব সুস্বাদু পানীয় আছে। আমি সেটা খেলাম। বললাম, বাহ, কি সুন্দর। আকাশের দিকে তাকিয়ে যেন এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করলাম। একদম রংধনু সাত রং যেন আকাশের চারিদিকটাই ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে আমি বললাম, এরকম জায়গায় কি আজও পৃথিবীতে আছে? ও বললো, অবশ্যই আছে, এটা আমাদের জিনেদের জগৎ, চলো তোমাকে আমি ওখানে নিয়ে যাই। তারপর ও আমাকে হাত ধরে খানিকটা সামনে এগিয়ে গেল। বেশ কিছু মেয়ে জিনের সঙ্গেও আমার রাস্তায় দেখা হলো। আর কিছু পুরুষ জিন এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, জুলেখা, ও কে? তখন জুলেখা সকলকে পরিচয় দিল। ও হচ্ছে আমার ফুফাতো ভাই, খুবই ভালো একটা ছেলে, দেখো ও বেড়াতে এসেছে এখানে। তখন ও বলল, কিছু ফুফাতো ভাই তোমার? তখন ওরা বললো যে আরে ওর বাবা তো একজন মানুষ, জানিস না, কিন্তু ওকে এখানে নিয়ে এসেছি কিসের জন্য? তখন ও বললো কি যে নিয়ে এসেছি বেড়াতে, আমার ভাই নিয়ে আসবো না বেড়াতে। ও সকলের সামনে ভাইয়া ভাইয়া বলছিল। আমি তখন বললাম, জুলেখা, ঠিক হচ্ছে না কিন্তু, তুমি সকলকে বলে দাও। ও বললো, পাগল, ওদেরকে বলি আর ও সকল জায়গায় দুটো ছড়িয়ে ছিটিয়ে বেড়াক। আমি আসলে এত তাড়াতাড়ি সমস্ত কিছু জানান দিতে চাচ্ছি না। আমি তোমার সঙ্গে অনেক বছর প্রেম করব, প্রেম করে তারপর বিয়ে করব। আমি এত আগেই সমস্ত কিছু চাচ্ছি না। তারপর ও আমার হাত ধরে সেই বড় প্রাসাদের পেছন সাইডের একটা বড় গেট ছিল, সেই গেটের ভেতর দিয়ে ভেতরে ঢুকিয়ে নিয়ে গেল। যাওয়ার সময় কিছু জিন আমাকে আটকালো, ও তো আগে আগে চলে গিয়েছে। তখন জুলেখা বলল, আর আসতে দাও আমার সঙ্গে। তারপর ও যখন আমাকে ভেতরের প্রাসাদের বড় কক্ষের ভিতরে নিয়ে গেল, সেখানে যাওয়ার পর দেখলাম মামি সেখানে দাঁড়িয়ে আছে। মামি এবং আমি সামনাসামনি। মামি আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুই এখানে? আমি বললাম, মামি, ওই যে
আপনার মেয়ের কাণ্ড, আমাকে এখানে নিয়ে এসেছে। তারপর জুলেখা বলল কি যে আমি সত্যি আমি ওকে নিয়ে আসিনি, ও আসার জন্য জিদ ধরতেছিল, এই জন্য আমি নিয়ে আসছি। তারপর জুলেখা এরকম মিটি করে নিচের দিকে তাকাচ্ছিল। মামি তখন বলল, ও এখানে আসলো কিভাবে? আর ও, তুই যদি ওকে এরকমভাবে না নিয়ে আসিস তাহলে কি হবে? তুই তো নিশ্চয়ই ওর বাড়িতে গিয়েছিলি, কেন না বলে গিয়েছিলি? তখন জুলেখা বলল, ফুফু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তবে ফুফির সাথে দেখা করিনি। আমার যেহেতু ভাইয়ের সাথেই পরিচয়, সেহেতু ভাইয়ের সাথেই। ও যখন আমাকে ভাইয়া বলে ডাকে তখন আমার যে কি পরিমাণ বিরক্ত লাগে। আমি বললাম, হ্যাঁ মামি, ঠিক আছে। তখন মামি বলল, আচ্ছা ঠিক আছে, এসেছো যেহেতু বেড়াও, আর বাইরে কিন্তু যেও না, জিনা দেখলে কিন্তু তোমাকে নিয়ে যাবে, ওরা কিন্তু মানুষ পছন্দ করে না। আমার মামাকে একবার সে কি কাণ্ড, ওখানকার একজন জিনোকে ধরে নিয়ে গিয়েছিল ওই দূরের এক বাগানে, নিয়ে বেঁধে রেখেছিল, কারণ এখানে তো সচরাচর মানুষ আসে না, এখানে সকলে এরকম ভাবে চেনে। যাই হোক, আমাকে ভেতরে নিয়ে গেল। কি প্রাসাদ আর কি সেই বিশাল আলিশান বাড়ি! ও আমাকে একে একে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওর নানা কি সে গম্ভীর এবং ভয়ানক একজন লোক, বড় বড় চোখ, বিশাল আকৃতির মুকুট পরে মাথায়, আর বিশাল পেট, সেই সঙ্গে প্রায় 6.5 ফুট কি 7 ফুটের মতো লম্বা। আমার দিকে তাকালে মনে হয় দানব দাঁড়িয়ে আছে। ও তখন বলল যে এ হচ্ছে আমার নানা। আমি তাকে সালাম দিলাম। প্রথমে এসে তার হাতটা আমার কাঁধে রাখলো। কি বিশাল সেই হাত, যেন এক হাতে আমাকে মুঠ করে ধরে ফেলতে পারবে। তখন তিনি বললেন যে, ইয়াং ম্যান, ভালো তো, তুমি এখানে এসেছো বেড়াও। তারপর নানির সঙ্গে দেখা করতে গেলাম। নানি সত্যি অসম্ভব রকমের সুন্দরী। পরীরা যে সুন্দরী হয় সেটা নানি আর মামি এবং জুলেখাকে দেখলেই বোঝা যায়। এরা অতি রূপবতী এবং এদের দিকে তাকালে সত্যি মাথা যেন ঘুরে যায়। আমি বললাম, নানি, আপনি তো অনেক সুন্দর। তখন জুলেখা বলল, হ্যাঁ, আমার নানি তো সুন্দর হবে। আচ্ছা চলো। জুলেখা আমাকে সাথে করে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলো এবং ওই ইমারতের সর্বোচ্চ উঁচু যে শৃঙ্খল মানে ছাদ, সেই ছাদ পর্যন্ত আমাকে নিয়ে গেল। আমি যার সময় হাঁপিয়ে উঠেছিলাম তখন ও আমাকে ধরে একদম যেন আগুনের গতিতে সে সিঁড়ি দিয়ে শূন্যের উপর ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। মানে আমি কয়েক সিঁড়ি ওঠার পর হাঁপিয়ে উঠেছিলাম। ও আমার হাত ধরে যেন আগুনের গতিতে, আলোর গতিতে, খুব দ্রুত গতিতে সেই একদম মাথার উপরে উঠে গেল। আমি সেখানে যাওয়ার পর সত্যি খুব ভয় পাচ্ছিলাম, কারণ এদিক ওদিকে তাকিয়ে আমি দেখলাম যে নিচেটা অনেক নিচে, একদম প্রায় মেঘের কাছাকাছি চলে এসেছি। সমস্ত পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি ওকে শক্ত করে ধরে বললাম, পড়ে যাবো তো, তুমি আমাকে এখানে এরকমভাবে নিয়ে এসেছো কিসের জন্য? এত উঁচু, আমাকে নিচে নিয়ে চলো। ও বললো, কি ভিতরে একটা, ভয় পাই খালি, দেখো, ভালো মতো দেখো। তারপর ও আমাকে বলল, আমার কোমর ধরো, ধরে তোমার পিঠের সঙ্গে আমাকে লাগাও। আমি এরকমভাবে দাঁড়িয়ে এখানকার বাতাস চোখ বন্ধ করে নিতে চাই। এটা আমার অনেক দিনের ইচ্ছে, যাকে আমি ভালোবাসবো সে আমাকে এরকমভাবে এখানে ধরে রাখবে। তারপর সে ওর কথা শুনে সেখানে ধরে রাখলাম ওকে। মাত্র গুটি কয়েক জায়গা, সেখানে হাঁটার মতো পরিবেশ নেই। এই বিল্ডিংয়ের ওপর টাওয়ার জাতীয় একটা জায়গা আছে, সেই টাওয়ারের উপর আমি ওকে নিয়ে ওরকমভাবে ধরে দাঁড়িয়ে আছি। তারপর হঠাৎ করেই ও আমাকে বললো, শক্ত করে ধরে রেখো, কিন্তু ছেড়ো না। কিন্তু আমি ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। এর বেশ খানিকক্ষণ পর ও আচমকা সেখান থেকে লাফ দিল। আমি তো ভয়ে একদম সিটকে আছি, কারণ ওইখান থেকে লাফ দিলে কি কেউ বাঁচে? আমি দেখলাম মেঘের উপর দিয়ে ভেদ করে আমরা নিজের দিকে পড়ছি এবং আচমকা ও তখন ওর বিশাল আকৃতির দুটো ডানা উপরের দিকে মেলে দিল। আমি ওর পিঠের দিক থেকে ওর কোমরে হাত দিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরে আছি। ওর যে এত বড় বিশাল ডানা আছে, সেই ডানা এখন পর্যন্ত আমি দেখিনি। ও সেই সাদা আকৃতির বিশাল বড় পাখির মতো পালকের ডানা ও আসমানে মেলে দিল এবং আমাকে নিয়ে ও সেই আসমানে উড়তে লাগলো এবং অনেকক্ষণ আমাকে নিয়ে সেই আসমানের এই প্রান্ত থেকে ওই প্রান্তে উঠতে লাগলো। এবং সেই উড়ন চক্কি, সে কি সুন্দর এবং মায়াবী সেই অঞ্চল। ও আমাকে নিয়ে যেতে লাগলো সেই সুন্দর চারিদিকের উপত্যকার মধ্যে, যার চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এক ফুলের নগরী, সাদা সাদা ফুল এবং তার মাঝখানে পথ রয়েছে, যেন একদম স্বর্গের মতো জায়গা, এজন্য পৃথিবীর স্বর্গ। আমি তখন ওর পিঠে বসে প্রথম ভয় পাচ্ছিলাম, কিন্তু এর পরবর্তীতে ভয় পাওয়ার মতো আর কোনো কিছু ছিল না। তারপর ও আমাকে নিয়ে গেল সেই সুন্দর ফুলের বাগানটায়, বড় বড় ফুল গাছ, তার মধ্যে থোকায় থোকায় বেগুনি, লাল, নীল, সবুজ নানান রঙের ফুল ফুটে আছে এবং এত সুন্দর পরিবেশ। ফুলগুলো এক এক করে নিজের দিকে চিরে চিরে পড়ছে এবং চারিদিকে পথটা যেন একদম সুশৃঙ্খল হয়ে আছে। ও আমাকে সেখানে নামানোর পর আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি বললাম, আমিও ভালোবাসি, কিন্তু তুমি আজকে আমাকে যে ভয় দেখালে
সত্যি খুব ভয় পেয়েছি। ও বলল, তুমি তো আসলে খুব ভীতু, এত ভয় পাও কিসের জন্য? দেখেছো, আমি তোমাকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখেছি, কত সুন্দর না জায়গাগুলো। আমি বললাম, হ্যাঁ খুব সুন্দর, তার থেকে সব থেকে সুন্দর হচ্ছে তুমি, আমার জুলেখা। তখন ও বলল, সেটাই বলো, এই জন্য তোমার বান্ধবীদের দিকে ওরকমভাবে তাকিয়েছিলে। আমি বললাম, আচ্ছা জুলেখা, তোমার যে এত বড় ডানা আছে সেটা তোমাকে আগে জানাওনি। ও বললো, আগে জানালে কি হতো, এত বড় ডানা আছে আমার, আমি তো অনেক আগে থেকেই জানি। আর এই বিশাল আকৃতির ডানা দিয়ে আমি এরকমভাবে উড়ে বেড়াই। এখানকার সকল জিনেরই এরকম বড় বড় ডানা আছে এবং খুব সুন্দর ডানা আছে। তখন ওইখানে সন্ধে নেমে আসলো। সারা দিনটা এরকম ভাবেই ওর সঙ্গে কাটিয়ে দিলাম, এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ন্ত অবস্থায়, এখান থেকে ওইখানে, চারিদিকে কি সুন্দর সেই পরিবেশ। সন্ধ্যার দিকে ও আমাকে ওরকম উড়ন্ত অবস্থায় ওর যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পর আমি ভেতরের দিকে যাচ্ছিলাম। ও বললো, বাপরে বাপ, আব্বা। তাই বলে ও উড়ে পিছন সাইড দিয়ে সম্ভবত রুমের ভিতরে গিয়েছে, আমাকে ওখানে একা রেখে। আমি তখন বললাম, মামা আসসালামু আলাইকুম, আপনি এখানে? তখন মামা আমাকে দেখে বলল, কিরে, তুই এখানে কি করছিস? তুই এখানে কিভাবে আসলি? আর তুই এসব জানলি কিভাবে? আমি বললাম, মামা আসলে ওই জুলেখা আমাকে নিয়ে এসেছে, জুলেখা আমাকে সমস্ত কিছু বলে দিয়েছে। তখন মামা বলল, মেয়েটার কাণ্ড দেখছো, কবে বলছে? এখানে থাকতেই, তাই না, সব বলে দিছে, এর পেটের মধ্যে কিচ্ছু থাকে না। যাই হোক, এখানে এসেছিস, তা সে জুলেখা কোথায়? আমি বললাম, হয়তো এখানেই ছিল, ভয়ে মনে চলে গেছে। তারপর মামা আমাকে ঘরের ভিতর নিয়ে গেল, গিয়ে বলল, যাক এসেছিস, ভালো করেছিস, এখানে আমরা তো কয়েকদিন থাকবো, বেড়ায় যা, ভালো জায়গা। তবে একটা কথা, আপাকে কিন্তু কিছু বলবি না, আর বাড়িতে গিয়ে কাউকে কোনো কিছু বলবি না, এটা কিন্তু আমার টপ সিক্রেট, তুই জেনেছিস, ভালো কথা। তবে আমি জুলেখাকে দেখছি, ও এরকম একটা কাণ্ড ঘটালো। আমি বললাম, থাক মামা, ওকে আর বাবা জায়গা করেন না। মামা ভেতরে নিয়ে গেল আমাকে। বাড়ির ভেতরে একদম ইন্টেরিয়ারে, মানে ড্রয়িং রুমে বড় একটা ঝাড়বাতির মতো বাতি আছে, তার ভিতরে শত শত মোমবাতি জ্বলে, এবং এখানে কোনো বিদ্যুৎ নেই, কিন্তু এমন প্রযুক্তি আছে আগুন দ্বারা, এবং প্রকৃতির এমন এমন সব প্রজাতি আছে যার মধ্যে আলো জ্বলে, সেসব আলো দিয়ে ওরা এই সমস্ত জায়গাগুলো দেখে। রাত্রেবেলা ও তো জুলেখা পালিয়ে তো নিজের রুমে গিয়েছে। মামার সঙ্গে সেখানে বেশ খানিকক্ষণ বসে থাকলাম, গল্প করলাম, কিছু জিন আসলো আমার সঙ্গে দেখা করতে। তারপর রাত হলো, আমরা সকলে একই টেবিলে খেতে বসেছি। জুলেখার পাত্তা নেই। অনেকক্ষণ পর জুলেখা পা টিপে টিপে সেখানে আসলো, এসে বলল কি যে, জুলেখা, আমি কিন্তু সব জানি, তুই বয় এখানে, ভয় পাচ্ছিস কিসের জন্য? ও এসেছে ভালো হয়েছে। আসলে ও হচ্ছে আমার সব থেকে আদরের ভাগ্নে, ছোটবেলা থেকে ওকে অনেক বেশি আদর করতাম, কিন্তু এক পর্যায়ে যখন চলে আসলাম বাড়ি থেকে, তখন আর ওর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। ও তো ছোটবেলায় আমার কোলেই মানুষ হয়েছে। আমি বললাম, মামা তাই নাকি? ও বললো, হ্যাঁ। আমরা সকলে খুব হাসি তামাশা এবং মজা করে খাবার খেলাম। খাবার খাওয়ার পর রাত্রেবেলা আমি আমার কক্ষে ঘুমাতে গেলাম। আগের দিন তো আমি ঘুমিয়েছি জুলেখার সঙ্গে, কিন্তু আজকে আজকে ওকে ছাড়া ঘুমাতে কেমন কেমন যেন লাগছে। রাত তখন বেশ গভীর। ও ঘুমিয়েছে প্রাসাদের ওই প্রান্তে, আর আমাকে এই প্রান্তের নিচের তলার একটা রুমে শুতে দেওয়া হয়েছে। আমি রাত্রেবেলা পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলাম। হঠাৎ করে তখন কে যেন পেছন থেকে আমাকে ডাক দিল, মানে ডাক দেওয়া বলতে টান দিয়ে ভেতরে নিয়ে গেল। আমি ভেবেছি এটা মামা অথবা কোনো জিন, কিন্তু না, পেছন থেকে যখন আমাকে টানতে টানতে ভেতরে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া হলো, আমার মুখ চেপে ধরলো এবং গায়ের ঘ্রাণ শুকে আমি তখন বুঝতে পারলাম এটা জুলেখা। আমি বললাম, তুমি তুমি আমাকে এরকমভাবে টেনে নিয়ে আসলে? ও তখন বললো, আসলে তোমাকে ছাড়া ঘুম আসছিল না, তোমার কাছেই যাচ্ছিলাম, তা তুমি এখানে কি করছো? আমি বললাম, আমিও তো এখানে আসলে তোমার কাছেই এসেছিলাম। ও বললো, আচ্ছা, মজনুর মনের কথা বুঝি এই? ভাইয়া, আপনি আমার কাছে কেন আসছিলেন এত রাত্রে আপনার যুবতী মামাতো বোনের ঘরে? এটা কি ঠিক? আমি তখন বললাম, দাঁড়াও, তোমার যুবতী মামাতো বোন দিচ্ছি, মামাতো বোনকে একদম খেয়ে দিব। তাই বলে ওকে দাবড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই ও সামনে গিয়ে থেমে গেল, এবং আমি পেছন পেছন এসে দেখলাম মামা এবং মামি সেখানে দাঁড়িয়ে আছে। তারপর মামি বলল কি যে, আমি তোদের ব্যাপারটা আগেই ধরতে পেরেছিলাম, যার কারণে এত রাত পর্যন্ত না জেগে এখন পর্যন্ত ঘুমিয়ে আছি। তোদের মধ্যে চলছে কি বিষয়টা বলতো? আমি তখন বললাম, আসলে মামি, কি যে বলি। তখন জুলেখা বলল, আমি যাই। তারপর আমি জুলেখাকে হাত দিয়ে থামালাম, বললাম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও বলল কি যে, যদি জানতে পারো তোমার কিন্তু খবর আছে। তাই বলে ও ওইখান থেকে চলে যাবে, ওই মুহূর্তে মামা তাকে থামালো, বলল, জুলেখা, সত্যি কথা বল, আমরা কিছু মনে করবো না। তারপর জুলেখা আমাকে বলল, তুমি বলো,
আমি বললাম, আসলে মামি, আমি জুলেখাকে পছন্দ করি আর আমরা একে অন্যকে ভালোবাসি। মামি বলল কি যে, দেখেছো, যা বলেছিলাম তাই। তোমার এই ভাগ্নে আসলেই আমার এখানে এসে আমার মেয়েটাকে এরকম ফুসলিয়ে ফাসলিয়ে এরকমটা করেছে। বাবা বললো, আচ্ছা দাঁড়াও, এত কথা বলো কিসের জন্য? আর তোরা কি সত্যি একে অন্যকে? কিন্তু তোরা তো এখনো বড়ই হোসনি, আর একটু বড় হওয়া, তারপরে আমি সব কিছু মেনে নিব, আবার সঙ্গে কথা বলবো। কিন্তু এখন এখন এসব হাঙ্কি পাঙ্কি চলবে না। এখন যা, তুই কালকে বাড়ি চলে যাবি। আর জুলেখা, এখন থেকে তুই এখানে থাকবি, তোর পড়াশোনা শেষ হয়ে গেছে না, এখান থেকে কিন্তু কোথাও যাবি না। তখন মামি বললো কি যে, ওরা কি সেই কথা শুনবে? তোমার যে বজ্জাত মেয়ে আমাকে বলে যে ও এখানে আসে, অথচ বিগত 1 মাস ধরে ও ওর সঙ্গে ওইখানে গিয়ে ঘুরছে। এই হচ্ছে ওদের ব্যাপার। তারপর মা বলল, আচ্ছা ঠিক আছে, ওদের যেহেতু এই ব্যাপার আর ওরা যেহেতু এরকম মেলামেশা করছে, এটা বিষয়টা ভালো হবে না। তার থেকে বরঞ্চ আমি দেখি আপার সঙ্গে গিয়ে কথা বলি। কি বলবো? আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম। বললাম, যা ভালো মনে করো মামা। তাই বলে নিচে চলে আসলাম। আর জুলেখাকে ওর মা ওর রুমের দিকে নিয়ে গেল। ওই রাতে আমাদের আর একা একা মানে একসঙ্গে ঘুমানো হলো না। আমি ওর সঙ্গে বিগত 1.5 মাস ধরে এরকমভাবে সম্পর্কে আছি। জুলেখা আমাকে বলেছিল যে 4-5 বছর তুলতে পক্ষে প্রেম করবো, তারপর বিশেষদের কথা ভাবা যাবে। কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে, তা কি জুলেখা বুঝতে পেরেছিল? না আমি বুঝতে পেরেছিলাম। সত্যি আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, ঘোরাঘুরি। আর আমি ওকে এখানে আসার জন্য জিদ ধরেছিলাম। এখানে না আসলে হয়তো ওর মা হয়তো জানতে পারতো না, অথবা আমি যদি ওই দিনকে চলে যেতাম তাহলে হয়তো এমনটা হতো না। কিন্তু যা হয় সেটা ভালোর জন্যই তো হয়। ওই দিনকে আমি এখানে এসে ঘুমালাম। পরের দিন সকালবেলা মামা আমাকে সমেত আমাদের বাড়িতে এসে উপস্থিত, হাজির। শুধুমাত্র কি আমাকে আমাকে সরো, আমার যে জুলেখা আছে, মামি আছে, আমার যে শালা আছে, তাকে সমেত সেখানে উপস্থিত। তারপর সকলকে হঠাৎ করে দরজার সামনে দেখে আম্মা সত্যি ভড়কে গেল। বলল, তুই এখানে কি করছিস? এত বছর পর তোর আপার কথা বুঝি মনে পড়লো? আর এরা কারা? আরে ওকে আমি দেখেছিলাম। তখন আপা বলল কি যে, মানে আম্মা বলল কি যে, ওকে যে সেই কবে দেখেছি, তারপর তো এখানে আসিসই না, তুই তো চাইলেই আসতে পারিস। আমি যা ভেবেছিলাম তার ওপর ঠিক। আম্মা আমার মামার বিষয়টা সম্পূর্ণটা জানে। আমার মামি যে একটা জিন, সেটা আম্মা খুব ভালোভাবে জানে। আমি বললাম যে, আম্মা, ওরা কিন্তু মানুষ নয়, ওরা জিন। আম্মা বলল কি যে, ভালো মতোই জানি। তুই এত কিছু করছিস কিসের জন্য? ওরা যে কোথায় থাকে সেটাই জানতাম না। তবে তুই সেদিনকে ওদেরকে দেখে যখন ফিরেছিস তখন থেকে আমি বুঝতে পেরেছি। আর ওইটা তো জুলেখা, তাই না? দেখি মা এদিকে আয়। জুলেখাকে ডাক দিল। তখন জুলেখা বেশ লজ্জা পেয়ে আমার কাছে আসলো। আম্মা তখন বলল, জুলেখাকে আমি 2 দিন আগে আমাদের বাসায় দেখেছি। আমি জানতাম যে ওর সঙ্গে ওর কোনো ইয়ে আছে। আর তুই এখানে কেন এসেছিস আমি জানি সেটা। মামা বলল যে, তুই কিভাবে জানিস? আম্মা বলল কিছু, আমি জানি, আমি দেখেছি। আর জুলেখাকে এ বাড়িতে আমি দেখেছি। আসলে ওরা যতটা নিজেদেরকে চালাক মনে করে, ততটা চালাক কিন্তু ওরা না। যাই হোক, এখন তুই কি বলছিস? তখন মামা বলল কি যে, ওরা যেহেতু একে অন্যকে পছন্দ করে, আমরা আর মাঝখানে কি বলতে পারি বল? আর ওদের পছন্দকে তো আমরা এরকমভাবে অগ্রাহ্য করতে পারি না। তো এক কাজ করি, ওদের বিয়েটা সন্নিকটে দিয়ে দিই। আম্মা বলল যে, আচ্ছা ঠিক আছে, ওর আব্বা ফিরুক, তারপর আমি এই কথা বলবো। ওমা, রাত্রেবেলা আমরা যখন আব্বা ফিরলো, দেখি আব্বাও সমস্ত কিছুটা জানে, শুধুমাত্র আমিই জানতাম না যে এরকম ঘটনা। তখন আব্বা বলল কি যে, দেখ, কি ভালো মনে করিস তুই, তুই যেহেতু এসেছিস বাড়ি বয়ে, আর যেহেতু বৌমাও এসেছে, যাক ভালো, তাহলে ওদের বিয়েটা আজকেই দিয়ে দিই। আমি তো খুশিতে একদম নাচতে শুরু করলাম। জুলেখাও খুশিতে একদম আত্মহারা। তখন আম্মা বলল কি যে, কি আজকে? ওরা এসেছে, থাকুক 2 দিন, তারপর না হয় ভাবা যাবে। আমি তখন একবারই বললাম, না আম্মা, আজকে হলেই। আম্মা তখন বলে, একদম মেরে ফাটিয়ে ফেলবো। বিয়ের বয়স হয়েছে তোর, তুই এখনই বিয়ে করবি? তখন সকলে হম্বিতম্বি করে হেসে দিল। আমি বললাম, যা হয়েছে হয়েছে, আমরা আর আলাদা থাকতে পারবো না। ও পরবর্তীতে যদি আমার কাছে চলে আসে, সেটা কি ভালো দেখা যাবে? সকলেই হেসে দিল। তারপর ওই রাতেই কাজী ডেকে আমাদেরকে বিয়ে পড়ানো হলো। সত্যি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এরকম ঘটনাগুলো ঘটে যাবে। আমাদের বিয়ে পড়ানোর পর ওই রাত্রেই বাসর ঘর সমস্ত কিছু সাজানো হলো। কিন্তু আমি তো ওর সঙ্গে থাকছি বিগত 1-1.5 মাস ধরে। আমাদের মধ্যে বাসর তো আগেই হয়ে গিয়েছে, কিন্তু আজকে আনুষ্ঠানিক বাসর। তারপর সকল আত্মীয় স্বজন এবং সকলের উপস্থিতিতে আমাদের বিয়ে পড়ানোর পর খাওয়া দাওয়া হলো, এবং সকলে বেশ হাসি খুশিভাবে আমাদেরকে বাসর ঘরে ঢোকালো। বাসর ঘরে আসার পর আমার ছোট বোন বলতেছে যে, ভাবি, তুমি তো আমার বোনও, তুমি কিন্তু টাকা ডাবল দিবা।
একে হচ্ছে বোন আর একটা হচ্ছে ভাবি। মানে আমার বউ বললো কি যে, জুলেখা আচ্ছা ঠিক আছে ননদিনী, তোমাকে সমস্ত কিছু দিব। তখন আমার ছোট বোন বলল, তুমি যখন আমাদেরকে ননদিনী বলে ডেকেছিলে, তারপর থেকে আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কি কাহিনী চলছে। আসলে আমিও তোমার ব্যাপারে জানতাম, আম্মা আমাকে বলেছিল যে তোর এক মামি আছে জিন। আমি সমস্ত কিছু জানি। পরে ভাবলাম যে আমি এক বলদ যে কোনো কিছুই জানতাম না এখন পর্যন্ত, তোরা সমস্ত কিছু সবাই জানিস। তখন ও হেসে দিল। আমি ওকে কিছু টাকা দিয়ে দ্রুত বিদায় করলাম। তারপর আমি আমার বাসর ঘরে ঢুকলাম। আমার মামাতো বোন এক পরী, তার সঙ্গে আজকে আমার বাসর হবে। আমি তার কাছে এগিয়ে গেলাম এবং বললাম, ওগো শুনছো, আসো আমরা বাসর করি। তাই বলে আমাকে বললো, ঢং করো না তো, এদিকে আসো, এসে আমাকে আদর করো। তারপর আমি লাইটটা নিভিয়ে বিছানায় গেলাম। এরপর কেটে গেল গোটা একটি রাত ভালোবাসার আদরে। আমার মামাতো বোন একটা পরী, যাকে কিনা আমি বিয়ে করেছি এবং আমরা একসঙ্গে থাকি। আমি ওকে ভালোবাসি এবং আমরা আজীবন একে অন্যকে এরকম ভাবেই ভালোবেসে যেতে চাই। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম এপিসোড যারা দেখেননি অবশ্যই এই চ্যানেলের ভিতরে ঢুকে দেখে আসুন। আর এই পর্যন্ত আপনার কাছে কেমন লেগেছে অথবা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমাদের কন্টেন্ট আর ইমরান আপনাদের সঙ্গেই আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স স্টোরি। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।